আজকে আমি যাকে নিয়ে আলোচনা করব তিনি বাংলাদেশের 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 2024 সালে এসে কোটা সংস্কার আন্দোলনে 5 আগস্ট তিনি হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে যান। সেদিন তার পতন হয়। তারপর 2025 সালে তার ফাঁসির রায় হয়। অতএব তিনি এখন একজন ফাঁসির আসামি, যিনি বাংলাদেশকে 15 বছর শাসন করেছেন সেই ব্যক্তি এখন ফাঁসির আসামি। ঘটনাটা কেমন অদ্ভুত না? আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করি তার বিস্তারিত গল্প। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন 28 সেপ্টেম্বর 1947 সাল গোপালগঞ্জে টঙ্গিপাড়ায়। তার পিতা ছিলেন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকেই তিনি দেখেছিলেন রাজনৈতিক চক্রান্ত, গণ অভ্যুত্থান, গণতন্ত্রের স্বপ্ন। 1975-এর পর 15 আগস্ট তার পরিবারে এক ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য পারিবারিক সদস্যদের হত্যা করা হয় সেদিন। হাসিনা ও তার বোন রেহানা তখন বিদেশে ছিলেন, যার ফলে তাদের জীবন রক্ষা পায়। তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের নেতৃত্বের অভাব, দল সংকটে পড়ে যায়। সেই সংকটেই অভিজ্ঞ ও প্রত্যাশিত উত্তরাধিকার রূপে ফিরে আসে হাসিনা। 1981 সালে নির্বাচন থেকে দেশে ফেরার পর তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং তাড়াতাড়ি তার রাজনৈতিক গতিশীলতা শুরু হয়। 1991 সালের নির্বাচনে পরাজয়ের পরেও তিনি হার মানেননি। সেই বছরই তিনি প্রথমবার বিরোধী দলীয় নেত্রী হন। তিনি জামালের সঙ্গে বিরোধী দলীয় ভূমিকা পালন করলেও তার নেতৃত্বে একটি নতুন প্রজন্ম তৈরি হয়, শক্তিশালী আওয়ামী লীগ। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ ছিল প্রবল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বিএনপি এর নেতৃত্বে ছিলেন। 2004 সালে একটি গ্রেনেড হামলা ছিল তার জীবনের বিপজ্জনক অধ্যায়। ঘটনায় তিনি অল্পের জন্য বেঁচে যান। তার কিছু বছর পরে 2007 সালে জরুরি অবস্থা জারির সময় তাকে গ্রেফতার করা হয়, যা রাজনৈতিক প্রতিপক্ষ এবং সমালোচকদের জন্য একটি বড় বিজয় ছিল। 2009 সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে এবং পরবর্তী বছরের নির্বাচনে তার আওয়ামী লীগ বিশাল জয়লাভ করে। তার শাসনামলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ছিল নজরকাড়া, কিন্তু সফলতার সঙ্গে আসে সমালোচনা। কিন্তু বিশ্লেষক বলছেন তার শাসন দিন দিন বিরোধী দলীয়তা এবং স্বৈরাচার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন বেড়ে যায়। হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে সমালোচনা ও অভিযোগ ওঠে। সমালোচকরা বলেন বিচার বহির্ভূত গুম, খুন, বিরোধী মত দমন এবং রাজনৈতিক দলগুলোর উপর দমনপ্রীতি বাড়িয়েছে তার সরকার। তবে অন্যদিকে তার অনুরাগীরা উন্নয়ন এবং স্থিতিশীলতার কথা তুলে ধরেন। যেহেতু দেশের অর্থনীতি বেড়েছে এবং অসংখ্য অবকাঠামোগত প্রকল্প সম্পন্ন হয়েছে, অনেকেই তার শাসনের প্রশংসা করেছেন। আচ্ছা, আপনি বলুন তো, এখন পর্যন্ত বাংলাদেশের যতটুকু উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে 50 বছরে, কতটুকু উন্নত হওয়ার দরকার ছিল বাংলাদেশ? আমাদের প্রতিবেশী দেশগুলো সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যেই উন্নয়ন করেছে, আমরা কি তা পেরেছি? অবশ্যই না। শেখ হাসিনার সময়কালে যে উন্নয়ন হয়েছে তা একেবারে সামান্য। যেই টাকা তারা দুর্নীতি করেছে সেই টাকা যদি উন্নয়নের পিছনে খরচ করা হতো তাহলে হয়তো 2024-এ 5 আগস্ট তার পতনও হতো না। আচ্ছা যাই হোক, এখন আমি কাজের কথা বলি। 2024 সালে এমন এক ঘটনা শুরু হয় যা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলে, কিন্তু সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় ব্যাপক গণ অভ্যুত্থানে। কোটা সংস্কার আন্দোলনে এই প্রথম পুলিশের সাথে মুখোমুখি অবস্থান, উত্তেজনা। এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। পুলিশের সাজোয়াজানের উপর চড়াও হয় শিক্ষার্থীরা, সেগুলোর উপর উঠেই চলে স্লোগান। বিক্ষোভ এবং চাপ বৃদ্ধি পায়। মানুষের অভিমান, চাহিদা এবং রাজনৈতিক পুরনো কাঠামোর বিরুদ্ধে প্রতিক্রিয়া একত্রিত হয়। 2024 সালের 5 আগস্ট একটি নাটকীয় মুহূর্ত আসে। শেখ হাসিনা
তার সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরবর্তীতে ঘোষণা করেন অন্তর্বর্তী সরকার গঠনের কথা। তার অনুপস্থিতিতে তদন্ত এবং বিচার শুরু হয় এবং অভিযোগ ওঠে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে। সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই পতন কেবলমাত্র একটি রাজনৈতিক বৃদ্ধি বা প্রশাসনিক পরিবর্তন নয়, এটি ইতিহাসের এক গভীর রেখা, যেখানে অনেকেই বলছেন এটা তার রাজনৈতিক মৃত্যু। শেখ হাসিনার এই গল্প একটি রাজনীতির মহাকাব্য, আনন্দ, শক্তি, দায়িত্ব এবং বিপর্যয়ের মিশ্রণ। একদিকে তিনি ছিলেন বঙ্গবন্ধুর উত্তরসূরি, দেশের গর্ব, উন্নয়নের চিত্রকর। অন্যদিকে তার শাসনকাল বিতর্কে ভরা এবং তার পতন পরিচিত রাজনীতির গতি পরিবর্তনের প্রতীক। তার উত্থান ও পতন শুধু একটি ব্যক্তির কাহিনী নয়, এটি বাংলাদেশের ইতিহাস, জনতার শক্তি এবং রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই ডকুমেন্টারি আমাদের স্মরণ করায় যে ইতিহাস চিরতরে লেখা হয় না, তা গড়তে হয়, প্রতিরোধ করতে হয় ও কখনো কখনো সেই ইতিহাসই পরিবর্তন করে আমাদের ভবিষ্যৎ। শেখ হাসিনার উত্থান, পতন, ফাঁসির রায়, এই কাহিনী আমাদেরকে শেখায় কেউ কখনো স্থায়ী হতে পারে না, সবাই অস্থায়ী। Audio Jungle.